সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করেছেন শাকিল আহমেদ সাহেব। জানতে চেয়েছেন, আমার একটা কাঠের একদিকে ৭ ফুট, অন্যদিকে ৩.৪ ফুট এবং উচ্চতাটা হলো ২.৫ ফুট। তাহলে এখানে কতটুকু কাঠ হবে? যেহেতু আপনি ৩ দিকে ফুটে ফুটে বলছেন, এই জন্য আপনি জাস্ট ৩টা ফুটকে যদি গুণ করেন, ৭ এবং ৩.৪ এবং ২.৫, ৩টা ফুটে গুণ করবেন, ফুট 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 ৩টা ফুটে গুণ করার কারণে আপনি ঘনফুট পেয়ে যাবেন। এই ঘনফিটকে সিএফটি বলা হয়। এই ঘনফুটটাই কিউবিক ফিটও বলা হয়। এখানে আমরা গুণ করার পরে ৫৯.৫ সিএফটি আছে, অর্থাৎ এত কেবি আছে, এত ঘনফুট আছে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো শাহিন রেজা সাহেব। জানতে চেয়েছেন, আমার এক মৌজায় কয়েকটা খতিয়ানের জমি আছে। আমার কিছু খতিয়ান রেকর্ড সংশোধনের মামলা চলছে। এখন নামজারি করতে গেলে আমাকে কিভাবে করতে হবে? আমার বাবা মারা গেছে, ওয়ারিশ সূত্রে আমার মা এবং এক ছেলে, আমি এবং ২ মেয়ে আমার বোনেরা আছে। এই সময় আপনাকে নামজারি করার জন্য যেটা করতে হবে, আপনি ওয়ারিশান সনদ নিতে হবে। ওয়ারিশান সনদে আপনার বাবার কে কে ওয়ারিশ আছে সম্পূর্ণ লেখা থাকবে। এই অনুযায়ী আপনার হার যতটুকু হয় ততটুকু আপনি আপনার নামে আলাদা করে খারিজ করে, অর্থাৎ নামজারি করে নিতে পারবেন। তবে এই সময় আপনার কাছে যে জিনিসটা চাইবে সেটেলমেন্ট অফিস, সেটা হলো যাতে একটা আপসে বন্টন নামা একটা দলিল থাকে। এটা একবারে শতভাগ শর্ত না। কেউ কেউ কোনো সময় চাইবে, কোনো কোনো সময় অনেক সময় চাইবে না। ওটা থাকলে আপনার জন্যই নিরাপদ, ভালো। বন্টনামা দলিল যদি হয়ে যায় বোনেদের সাথে, আপনার মায়ের সাথে, তাহলে দেখা গেছে যে এই জমিটা নিয়ে আর ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না। কেউ কোনো অংশ এলোমেলো দাবি করতে পারবে না। আর এটা ধরে যখন সেটেলমেন্ট অফিস খারিজটা দেয়, তখন উনাদেরও সুবিধা হয়। এইজন্য এই বন্টনামা দলিল সহকারে আপনি ওয়ারিশান সনদ সহকারে যখন আপনি নামজারির জন্য আবেদন করবেন, খুব সহজে নামজারিটা হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো নজরুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, নকশায় ২৪.৭৫ ঠিক আছে, কিন্তু রেকর্ডীয় খতিয়ানে ২২ শতক আসছে। এখন কিভাবে সমাধান করতে পারি? দয়া করে একটু জানাবেন। এখন আসলে আপনাদের প্রকৃত জমিটা কত সেটা বুঝতে হবে। নকশায় যে ২৪.৭৫, এখানে গুরুত্ব আপনাকে প্রাধান্য যেটা দিতে হয় সেটা হলো ডকুমেন্ট, যেটা পিছনের দলিল হোক, পর্চা হোক, ওইটা যেটা আছে ওইটাকে গুরুত্ব দিতে হয়। নকশায় অনেক সময় দেখা গেছে যে সামান্য কিছু বাড়তি করা, কমতি করা এটা সম্ভব। কারণ নকশাতে আইলগুলো লেখা থাকে না। এটা কাটা কম্পাস ধরে হোক, গান্টার স্কেল গুনিয়া যেই কোনো কিছু ধরে একটা বলতে হয়। এই ক্ষেত্রে অনেক সময় সার্ভেয়ারের হাতে অপশন থাকবে। সে ১ ফুট ২ ফুট এই বারে বাড়তি কমতি বলার একটু সুযোগ থাকে। এইজন্য আপনার আসলে প্রকৃত জমি কতটুকু, সেটা কি ২২ শতকই যা বা নকশায় এরকম ২৪.৭৫ এরকম, এইটা একটু দেখা বা এটা জানা দরকার। আর যদি মনে করেন যে না আসলে আমার প্রকৃত জমি ২৪.৭৫, কিন্তু আমার খতিয়ানে তো ২২ আসছে, তাহলে খতিয়ানে কম আসছে। তখন এই খতিয়ানটা সংশোধনের জন্য আপনাকে মিসকেস করতে হবে। এভাবে সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মিষ্টি রহমান। জানতে চেয়েছেন, স্যার আমি একটি জমি ক্রয় করব, সিএস খতিয়ানের মিল নেই। এসএ খতিয়ান থেকে বর্তমান পর্যন্ত ধারাবাহিক মিল আছে এবং শান্তিপূর্ণ দখলও আছে। এখন আমি কি জমিটি ক্রয় করতে পারি? জমিটি ক্রয় করতে পারেন, তবে একটা জমির এখন পর্যন্ত যে অবস্থা আছে, একবারে শুরু থেকে পিছনে যতটুকু আগ পর্যন্ত দেখতে পারেন ভালো। সিএসটা আমাদের দেশের সর্বপ্রথম জরিপ। ওই খতিয়ানে মিল নাই, এই কথার অর্থ তো আসলে আমরা এখানে প্রকৃতভাবে বুঝতে পারতেছি না। সিএসে যে ব্যক্তির নাম থাকবে, এসএতে ৮০, আরএসে ৮০, বর্তমানে ৮০, যে তার নাম থাকবে এটা তো জরুরি না। কিন্তু জমিটার চেইন অফ কমান্ড আপনার ঠিক থাকতে হবে। একজনের থেকে আরেকজন যে নামটা চেঞ্জ হইল, কি ডকুমেন্টের ভিত্তিতে হইল, এটা দেখতে হবে। কোনো কারণে যদি একটা কথার সিএস থেকে যদি অন্য জরিপ আসার সময় যদি ভুলবশত অন্যের নামে আসে, আর সেই থেকে যদি আপনার পর্যন্ত সমস্ত চেইন অফ কমান্ড ঠিকও থাকে, কিন্তু ওই পিছনে যদি একটা ভুল হয়েছে, এটা আসি এক সময় আপনার এখানে এফেক্ট হইতে পারবে। এই জন্য দেখা গেছে যে আপনাকে পিছনের ধারাবাহিকতাটা ভালোভাবে দেখতে হবে, পিছন পর্যন্ত যে দেখা গেছে যে জমির মালিকানায় উনি ঠিক আছে কিনা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রাসেল মিয়া সাহেব। জানতে চেয়েছেন, স্যার সপিণ্ড ৫৩ জনের পরিচয় ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলে ভালো হতো। আমরা এখানে হিন্দু আইনের যারা প্রথমত সম্পত্তির মালিক হয় তাদেরকে সপিণ্ড বলে। এই সপিণ্ডর ৩৩ জনের একটা ধারাবাহিকতা আছে, যেটা আসলে সরি ৫৩ জনের একটা ধারাবাহিকতা আছে,
যেটা বিস্তারিত এরকম বলা আছে। আমরা আমাদের লেকচার শিটের মধ্যে এটাকে ৫৭ নাম্বার পেজের মধ্যে রাখছি। ওখানেও একটু দেখার চেষ্টা করবেন। আসলে এটা সুদূর প্রসারী একটা জিনিস। ব্যাপকভাবে একটু বলা অনেক সময় ভিডিও দীর্ঘ হবে। তারপরেও আপনি বলে পাঠ উদ্ধার করা অনেক সময় কঠিন হবে। আমি ওই এই আমাদের ওই ৫৩ জনের লিস্টটা এখানে করা আছে। আপনি এটারও একটা স্ক্রিনশট নিয়েও দেখতে পারবেন। ভিডিওটাকে থামাইয়াও এখানে পড়ে একটু পাঠ উদ্ধার করলে আপনার জন্যই ভালো হবে। এভাবে একটু এই বিষয়টা দেখার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।